স্বাগত জানাচ্ছি অনুসন্ধানীমূলক বিশেষ প্রতিবেদন অনুসন্ধানে বাংলা বাজার। সাথে থাকছি আমি গাজী মাহমুদ। দর্শক, একটা জ্বলন্ত কাঠি যার এক প্রান্তে থাকে আগুন আর অন্য এক প্রান্তে থাকে একটি জীবন। আমরা প্রতিদিন যে বাতাস বুকে টেনে নেই তার সাথে অজান্তেই মিশে যাচ্ছে মরণঘাতী বিষ। শখ করে বা অভ্যাসে কিংবা স্রেফ আভিজাত্য বা ক্লান্তি দূর করার খোঁজে যে ধূমপান আমরা নিত্য সঙ্গী হিসাবে বানিয়ে নিচ্ছি তা মূলত আমাদের অজান্তেই মৃত্যুর টিকিট কেটে দিচ্ছে। ধূমপান শুধুমাত্র মানুষের ফুসফুস পুড়িয়ে খাক করে না, বরং এটি একটি পুরো পরিবারকে ঠেলে দেয় এক অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের দিকে। দেশের সর্বস্তরে, বিশেষ করে গাজীপুর ও ঢাকার ব্যস্ততম সড়কগুলো থেকে শুরু করে খোদ হাসপাতালের আঙিনায় কিভাবে এই বিষাক্ত ধোঁয়ার থাবা বিস্তৃতি লাভ করেছে তা নিয়ে আজকের আমাদের বিশেষ পর্ব। ধোঁয়ায় ঢাকা জীবন, মৃত্যুর টিকিট যখন সিগারেট। চলুন সরাসরি চলে যাই মূল প্রতিবেদন। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল, এখানে সিসিউতে একজন রোগী ভর্তি রয়েছেন যিনি এই ধূমপানের সাথে যুক্ত। আমরা শুনতে চাই এই ধূমপান করলে তার কি কি সমস্যা হতো। জি, আপনি ধূমপান যখন করতেন আপনার কি কি সমস্যা হতো? সমস্যা হলে একটু ব্যথা করতো, ব্যথা করতো। ডাক্তার কি বলেছেন সিগারেট নিয়ে? সিগারেট না, ডাক্তার না হচ্ছে নিষেধ করছে খাওয়া। এখন কি খান? না, অনেক না। আপনি তো মা, আপনার ছেলে ধূমপান করতো, আপনি কখনো না করেন নাই, নিষেধ করেননি? শাসন করছি, হ্যাঁ আমি অনেক শাসন করছি। আমার নাতিনও করছে, তার ছেলেও করছে, তারপর তাও খাইছে। আজকে এখন যে তিনি রোগী হিসাবে আছেন, বেডে শুয়ে আছেন, মঙ্গলবার আর খানা, মঙ্গলবার খাওয়া বন্ধ। এই যে এখন যে তার কষ্টটা দেখছেন, আপনার কষ্ট হচ্ছে না? বাবা, আমি অনেক কষ্ট দেখছি।
আপনি কি কখনো ধূমপান করেছেন? হ্যাঁ, বহু ধূমপান করেছি। এই কারণে আপনার কি কি কষ্ট হতো, কি কি ক্ষতি হতো মনে হতো, বা কি কি খারাপ লাগতো আপনার? খারাপ, এই শ্বাসকষ্ট হইতো। ধূমপান কেন করতেন? কেন, এটা ছোট ছোট থেকে একটা অভ্যাস হয়ে গেছে, বন্ধু বান্ধবদের পাল্লায় করে। আজকে যে আপনার ক্ষতি হয়েছে, আজকে যে আপনি কষ্ট করছেন, এই কষ্ট কি আপনার ভাগ, এই কষ্টের ভাগ কি আপনার বন্ধু বান্ধব নিচ্ছে? কেউ নেবে না। আর এখন যারা ধূমপান করতেছে, এখনো চলমান আছে, কেউ ধূমপান করেই যাচ্ছে, তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? ধূমপান সবারই ছাড়িয়ে দেওয়া উচিত। কেন ছেড়ে দেওয়া উচিত? আর এই ধূমপানে যে ক্ষতি করে, কষ্ট হয়, এইটা ছাড়িয়ে দিলে মনে হয় বহু গুণে ভালো থাকা যায়। আপনার স্ত্রী কখনো না করেনি? না করছে বহু। তারপরে কেন খেতেন? ওই সময় এটা অভ্যাস হয়ে গেছে, তখন আর কারোর কথা শুনিনি। সে যখন ধূমপান করে আসতো, তার মুখ থেকে তো দুর্গন্ধ বেরোতো, তখন বহুত আপনি চেষ্টা করছি, আমি বহুত বহুত চেষ্টা করছি, আমি আমার ছেলে মেয়ে, কিন্তু এই নেশাটা ছাড়তেই পারতো না। হ্যাঁ, বহুত করছি কিন্তু ছাড়তে পারতো না। পরে বাধ্য হয়েছে, যখন অসুস্থ হয়ে গেছে, হার্টের পেশেন্ট হলো, তারপরেও ডাক্তারদের কথাও শুনতো না। নিজেদের ভিতরেও ডক্টর আছে, তারাও বহুত করছে। পরে যখন ওপেন হার্ট সার্জারি করা হলো, তারপর থেকে আর ধরেনি। সে এখন বুঝতে পারছে। তার যে কষ্টটা দেখছেন, হ্যাঁ। এটা দেখে আপনার কেমন লাগে? আমাদের তো খারাপ লাগবেই, ছেলে মেয়ে দুইজনই অস্থির, আমরা অস্থির, আসি সবাই পেরেশানিতে। শুধু শুধু একা থাকে না, পুরো ফ্যামিলি পেরেশানিতে থাকে। হ্যাঁ, এর জন্য সবাই পেরেশানি, একজন শুধু তার একার না। এই সবাই। ধূমপানের কারণে সে যদি কোনো কারণে আপনাদের মাঝ থেকে চলে যেতে হয়, তার কষ্টটা কারা করবে? আমরাই ভুগবো। এটা যে করে সে তখন বুঝে না যে কেন করছি। এটা সে যদি বুঝতো, তাইলে আমাদের এই ভোগান্তিতে পড়তে হইতো না। আপনি একজন স্ত্রী হিসাবে, একজন মা হিসাবে, হ্যাঁ, এই যারা ধূমপান করে তাদের প্রতি আপনার কি আহ্বান? কখনোই ওটা স্পর্শ করা উচিত না। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল, এখানে রয়েছে সিসি ওয়ার্ডের অসংখ্য রোগী, যাদের মধ্যে অনেকেই রয়েছে ধূমপায়ী। এই ধূমপান করার পরে আজকে তারা এখানে অসুস্থ হয়ে রোগী হিসাবে দীর্ঘদিন লড়ছেন, শুধুমাত্র সুস্থতা ফিরে পাওয়ার আশায়। অথচ এই মানুষগুলো যখন যুবক বয়স ছিল, যখন তারা শক্তি ছিল, তখন তারা স্ত্রী, মা, বাবা কারো বারণই তারা শুনতেন না, করতেন নিয়মিত ধূমপান। এক পর্যায়ে শক্তি যখন কমে আসছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে আসছে, তখনই আশ্রয় হয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের হাসপাতালের একটি মাত্র বেড। আর সেখান থেকে সুস্থ হয়ে ফেরার আশায় রয়েছেন তারা। কিন্তু এই ধূমপান যারা এখনো করছেন, তার যারা প্রকাশ্যে করছেন, তাদের কি অবস্থা, এই বিষয়গুলো দেখতে আমরা একটু প্রকাশ্যে যেতে চাই। ক্লাস 7-এ, কি নাম তোমার? জান্নাতুল নূর। বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ আইনে যা বলা আছে, পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, শপিং মল, রেস্তোরাঁ, পার্ক ও সরকারি বেসরকারি অফিসে ধূমপান করলে সর্বোচ্চ 2000 টাকা জরিমানা। ভ্যাপ ও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ। দেশে সিগারেট ও ভ্যাপিং পণ্যের আমদানি, উৎপাদন ও বিক্রি করলে জেল জরিমানাও হতে পারে। এছাড়াও স্কুল, কলেজ ও হাসপাতালের 100 মিটারের মধ্যে সিগারেট কিংবা কোনো তামাক পণ্য বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। বিজ্ঞাপন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে, যেমন দোকানের সামনে বা কোনো মাধ্যমে সিগারেটের লাইট বক্স, পোস্টার বা তামাকের কোনো বিজ্ঞাপন দেয়া যাবে না।
আইন কানুন কি শুধুমাত্র কাগজে কলমেই থাকবে, নাকি এগুলো বাস্তবেও গ্রহণযোগ্যতা পাবে, তা এখন দেখার অপেক্ষায়। আমরা এবার জানতে চাই ধূমপান যারা করেন তারা কেন করেন, কি কারণে করেন, বা এর উপকারিতা কি, বা এই ধূমপানের ক্ষতিকারক কি। যিনি ধূমপান করেন তিনি আদৌ কি জানেন এই বিষয়টি নিয়ে? যিনি ধূমপান করেন একজন মানুষের সাথে আমরা কথা বলতে চাই, যিনি নিজেই সিগারেট বিক্রি করেন এবং নিজেও ধূমপান করেন। কেন করেন সেটা একটু জানতে চাই। আপনি ধূমপান কেন করেন? আমি ধূমপান কেন করি, আমি ছোটোবেলায় যখন আমি একটু বড় হয়েছি তখন দেখলাম যে সবাই ধূমপান করে। তখন আমি ওদের দেখা দেখে আমি নিজেও ধূমপান একটা দুটো করে টানা শুরু করি। করতে 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 আমার অভ্যাসে পরিণত হয়ে যায়। পরিণত হওয়ার পরে তখন আমি এই ধূমপান ছাড়ার জন্য আমি অনেক চেষ্টা করি, কিন্তু আমি পারি না। কেন পারি না? এর জন্য যে আমি ধূমপান যখন না করি তখন বোঝা যায় যে আমি যেন কি হারায় ফেলাইছি, মানে আমি কি খাই না, আমি কি আমার সময় কাটে না। তারপর আমি বিড়ি জ্বালাই। আমি কি জন্য খাই ধূমপান তা আমি নিজেও জানি না। কিছু সময় হইলে দেখা যায় সময় কাটে না, একটা ধূমপান বিড়ি জ্বালাই দেওয়ার পরে আবার দাদা আধা ঘন্টা 1 ঘন্টা হইলো, হওয়ার পরে দেখা গেল যে এই সময় কাটে না, কি জানি হারায় ফেলাইছি, কোনো কাজে মন বসে না, কিংবা মানে আবার একটা বিড়ি জ্বালাই। ধূমপান যে আমি কেন করি সেটা আমি নিজেও জানি না, যে আমি ধূমপানটা আমি কেন করি। আপনার স্ত্রী কখনো ধূমপানের বিষয়ে কিছু বলেনি, আপনার নেগেটিভ কিছু? হ্যাঁ বলছে, আমার স্ত্রী তো বলছে যে বারবার যে আপনি অসুস্থ রোগী, আমি হার্ট অ্যাটাক করছি, এই ধূমপানের কারণে হার্ট অ্যাটাক করার পরে আমি এখনও এই বিড়িটা আনি। কিন্তু আমার স্ত্রী আমাকে অনেক বলছে যে আপনি ধূমপান করেন না, আপনার সেমনি সমস্যা শারীরিক। তারপরও আমি স্ত্রীকে ফাঁকি দিয়ে অনেকবার আমি ধূমপান করতে আসি, এখনও করি ধূমপান। এই ধূমপানের কারণে যদি আপনার মৃত্যু হয়, এর ক্ষতিগ্রস্ত কারো হবে? আপনার সন্তান, আপনার স্ত্রী, এটা নয় কি? যে এই ধূমপানের কারণে যদি আমার ক্ষতিগ্রস্ত হয় আর কিংবা আমি মারা যাই, আল্লাহ না করুক, তাহলে তো আমার ক্ষতিপূর্ণ আমার সন্তান, আমার স্ত্রী, ওরাই এতিম হয়ে যাবে, ওরাই হবে। তাহলে কি আপনার ধূমপান করা উচিত? উচিত না, কিন্তু সেটা আমি বুঝি। দাদা কি নাম আপনার? লক্ষ্মীকান্ত দাস। আপনি ধূমপান করেন? জি। কেন করেন? ধূমপান তো এটা করা হয়, কিছু সহায় করা হয়, আর কিছু আবার টেনশনে হয়। ধূমপান করলে কি টেনশন চলে যায়? চলে যায় না, তারপর অনেকে করে। প্রমাণিত কিনা যে ধূমপান করলে তার কোনো উপকার হয়, এরকম কোনো প্রমাণ পেয়েছেন? এমন কোনো প্রমাণ পাইনি। তাহলে কেন করেন? আপনার একটা সিগারেটের দাম কত? সিগারেটের দামের শেষ নাই তো। আপনি যেটা করেন সেটা কত? 10 টাকা। 10 টাকা। 10 টাকায় কি এটা উপকার হয় না ক্ষতি হয় সিগারেট খেলে? ক্ষতি হয়। তাহলে এটা খাওয়া উচিত না, উচিত না। আপনি কতদিন যাবত সিগারেট খান? 30 বছর আমার সিরিয়াল এসে পর্যন্ত। ভাই বিড়ি কেন খাচ্ছে? বিড়ি আসলে মানুষে বলে খায় নেশার লেগে। আমি কোনো নেশার জন্য বিড়ি খাই না। আমি বিড়ি যখন খুব রিল্যাক্সে থাকি, মুড অফ থাকে, ওই নাক দিয়ে চক্ষু দিয়ে ধোয়া বাড়িয়ে ওই মনে করি খাই। কিন্তু বিড়ির মূলে তো আমার কোনো নেশা না। এই যে খাই খালি ওই চক্ষু দিয়ে ধোয়া বাড়িয়ে, মুখ দিয়ে ধোয়া বাড়িয়ে, ওই লেগে আমার কোনো বাস্তবে কসম, কোনো সাংবাদিক সাহেব, আমার কোনো বিড়ির নেশা টেশা নাই। কোনো নেশার লেগে খাই না। কোনো দিন রাইতে একটা খাই, 1 সপ্তাহে খাই না, আবার কোনো দিন 4 দিয়া খাই। মানে যখন বেশি মুড ভালো থাকে, মন ভালো থাকে, মন ফুরফুরা থাকে, তখন একটু ধরাই হলো উতাস। বিড়িতে যে সিগারেটের যে দুর্গন্ধ হয়, এটা আপনি জানেন? দুর্গন্ধ হয় সেটা আমি জানি, কিন্তু ওই পরিমাণ আমি খাই না। ওই যে একটু 3 দিন পরে একটু, 5 দিন পরে একটু টান দিয়ে লই, 3 দিন পরে একটু, 4 দিন পরে এই ধোয়া বাড়িতে লেগে যায়। কিন্তু গন্ধটা আমি ওইভাবে থাকতে দেই না। নামাজ কালাম পড়ি, ইনশাল্লাহ 5 ওয়াক্ত না পড়ি, পড়ার চেষ্টা করি, তখন একটু উজু টুজু করি, ওই একটা জায়গা, আর বেশিরভাগ খাওয়া পড়ে না। এই যে সিগারেট খাচ্ছেন, আপনার স্ত্রী কখনো নিষেধ করেনি যে তার দুর্গন্ধ আসে, এরকম কখনো বলেনি? আরে ভাই, এই বিড়িটা আমি স্ত্রীর দেখা খাই না, বলে গন্ধ পাইলে অনেক সময় বলে যে বিড়ি খাও কা তুমি, গু খাও, এই সেই বলে। বাচ্চা ঘরও দেয় না, বাচ্চা দিয়ে জীবনে একটা বিড়ি আনাইও নয় আজ পর্যন্ত, কসম। আর স্ত্রীর সামনে সহজে খাই না, কিন্তু গন্ধ পাইলে টের পাইয়া যায়, এটা বাস্তব। এই যে আপনি বলছেন আপনি স্ত্রী এই সিগারেট পছন্দ করছে না, আবার আপনার ছেলের সামনে খাচ্ছেন না, তাহলে কেন খেতে হবে? এটা কি কোনো উপকার আসে আপনার? এটা কোনো উপকার আসে না, 3 টাকার উপকারও পাই না। আজ থেকে বলেন যে আপনি আর ধূমপান করবেন না, আপনার স্বাস্থ্যের ভালো চিন্তা করে, স্বাস্থ্যের ভালো থাকার চিন্তা করে, নিজে ভালো থাকার চিন্তা করে।
তো এটা একটা টান দিয়া হালাই দেই, পরে আর খাই না। আজকে তো এই বিড়ি সিগারেট আমি আর খাই না। সাংবাদিক সাহেব, আপনার আমি কথা দিলাম, বিড়ি বুড়ি আজকে তো খাই না। এটি গন্ধ কয়, এটি সমস্যা। আসলে এটা আমাকে ভুল হয়। আসলে কিন্তু ওনার ক্ষতি হচ্ছে, কোনো উপকার হচ্ছে না, সেটা তিনি বুঝতে পারছেন না। কিন্তু যখন তিনি বুঝতে পারবেন তখন হয়তোবা আর কিছু করার থাকবে না। আমরা চাই এ জাতীয় ধূমপান থেকে আপনারা বিরত থাকুন, নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা করে এই ধূমপান থেকে বেরিয়ে আসুন। আপনি কি ধূমপান করেন? হ্যাঁ, করি। যারা ধূমপান করে না, আপনি যখন তাদের সাথে কথা বলেন তারা কোনো প্রতিক্রিয়া করে কিনা? অবশ্যই যারা ধূমপান করে না তাদের সামনে বসে ধূমপান করলে তো একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। তা আসলে সচেতন নাগরিক হিসেবে যারা ধূমপান করে তাদের উচিত যারা ধূমপান করে না তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখেই করা। এখানে আরো দু একজন দর্শনার্থীর সাথে একটু কথা বলতে চাই। ভাই, এক মিনিট কথা বলতে চাই। আপনি কি ধূমপান করেন? যারা ধূমপান করে তারা যদি আপনার কেউ বন্ধু বান্ধব থাকে, তারা যদি আপনার পাশে এসে দাঁড়ায়, তখন আপনার কেমন লাগে এই বিষয়টা? বিরক্ত লাগে। এটা হলো ধরেন আমরা যারা ধূমপান করি না, এটা যারা ধূমপান করে তাদের কাছে ন্যাচারাল মনে হতে পারে, কিন্তু আমরা যারা ধূমপান করি না এটা তাদের জন্য এই সময় যে স্মেলটা বা আপনার পরিবেশের যে ক্ষতিটা, এটা খুব মারাত্মক। এই যে এখানে আসছেন, কক্সবাজার আসছেন, আপনারা কজন আসছেন? তাদের মধ্যে কেউ ধূমপান করে কিনা? আর যদি করে আপনার পাশে এসে দাঁড়ায়, সেই বিষয়টি একটু অনুভূতিটা বলুন। আমরা 3 জন আসছি, আমাদের ভিতরে কেউ ধূমপান করে না, কিন্তু অন্য যারা পর্যটক আছে তারা যখন পাশে এসে দাঁড়ায় তখন ওটা মারাত্মকভাবে এভাবে নেওয়া যায় না। সেই বিষয়টা আপনি ফিডব্যাক তাদেরকে কি বলেন? এটা প্রতিক্রিয়াটা কি প্রকাশ করেন? আসলে এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা। প্রতিক্রিয়া তো দেখানোর কিছু নাই, তো প্রতিক্রিয়া দেখালে তো রিয়েক্ট করতে পারে। তো বিষয়টা হলো যেন নিজের ভিতরে চেপে রাখা হয়, যে আসলে এটা কষ্ট হলো নিজের ভিতরে চেপে রাখা হয়, প্রকাশ করি না ভাই। প্রকাশ করলে তো রিয়েক্ট করে ফেলবে মানুষ। ভাই, কি ধূমপান করেন? না। আর যারা ধূমপান করে আপনার বন্ধু বান্ধবের মধ্যে এমন কেউ আছে কিনা? হ্যাঁ, দু একজন আছে। যখন ধূমপান করে এসে আপনার সাথে কথা বলে অথবা আপনার সাথে দাঁড়িয়ে এসে ধূমপান করছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? একটু অস্বস্তিকর, মানে আমার বমি আসে। ধূমপান নিজে করি না, তো আরেকজন কেউ করলে সেই গন্ধটা নাকে গেলে আসলে খুবই খারাপ লাগে। এটা বিশেষ অস্বস্তিকর একদম, মানে মাঝে মধ্যে একদম বমি আসে। আমার এমনি বাজে গন্ধ ভালো লাগে না, সিগারেটের গন্ধ বেশি খারাপ লাগে। আপনার বন্ধু বান্ধবদের এই জিনিসটা কখনো বোঝানোর চেষ্টা করেছেন? না, এটা করিনি অবশ্য, কারণ এটা প্রত্যেকের মানে ব্যক্তিগত বিষয়। আপনার তো খারাপ লাগে, আপনার বন্ধু সে পাশে এসে দাঁড়াচ্ছে, তার মুখ থেকে দুর্গন্ধ আসছে। দুর্গন্ধের জন্য কিছু কখনো করিনি, তবে এতটুকু বলার চেষ্টা করি যদি না খেয়ে পারা যায় বা একটু একটু করে ছাড়া যায় সেটা ভালো হয়। আপনি কি ধূমপান করেন? জি না, আমি ধূমপান করি না। যারা ধূমপান করে তারা যখন আপনার পাশে এসে দাঁড়ায়, আপনার কেমন লাগে? ভাই, যারা ধূমপান করে, যারা ধূমপান করে না, ধূমপান যারা করে তারা পাশে এসে যদি ধূমপান করে, ভাই যে একটা বিচ্ছিরি গন্ধ, এটা আমি বুঝাইতে পারবো না যে এত খারাপ লাগে। ধূমপান যারা করে আপনার কাছে তাদেরকে কেমন লাগে, আর এই জিনিসটা আপনার কাছে কিরকম মনে হয়? আসলে আমার কাছে মোটেই ভালো লাগে না, কারণ ধূমপান যারা করে তাদের একটা বদ অভ্যাস। আবার অনেক সময় দেখা যায় যে ধূমপান করলে তাদের প্রস্রাব থেকেও গন্ধ আসে। যে বাথরুমটা ইউজ করে সেই বাথরুমে আসলে ধূমপান ছাড়া যারা করে না তারা গেলে তাদের বিচ্ছিরি একটা গন্ধ করে, এবং ধূমপান করার লোকগুলো দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়, আমার ভালো লাগে না তাদেরকে। যারা ধূমপান করে আপনার পাশে এসে দাঁড়ায়, আপনার সাথে কথা বলে, তখন আপনার কিরকম লাগে? আমার আসলে মোটেই কথা বলতে ইচ্ছে হয় না, তারপরেও আমি বলি যে ভাই ঠিক আছে, পরে কথা বলবো। নিউ ঢাকা ইসলামিক জেনারেল হাসপাতালের মালিকের সামনে আমরা তার কাছ থেকে জানতে চাই এই ধূমপান করলে মানুষের কি কি ক্ষতি হতে পারে। নিউ ঢাকা ইসলামিক জেনারেল হাসপাতালের মালিকের সামনে আমরা তার কাছ থেকে জানতে চাই এই ধূমপান করলে মানুষের কি কি ক্ষতি হতে পারে। ঢুকে ধূমপানের এই নিকোটিনের দ্বারা মানুষের ওয়েট কমে, খাওয়ার রুচি কমে এবং আরো অনেক শারীরিকভাবে অনেক সমস্যা দেখা দেয়। ডাক্তাররাও বা কি বলছে ধূমপায়ীদের স্বাস্থ্যের বিষয়ে? জানতে চাচ্ছি যে যারা ধূমপান করে, এবং আমরা দেখছি যে অটোতে তারা ধূমপান করছেন, যিনি ড্রাইভিং করছেন, বাস ড্রাইভিং করছেন, তার পিছনে 50 জন যাত্রী কিন্তু বসে থাকেন, যাদের নিরাপত্তা যে ড্রাইভারের হাতে আমরা মনে করি, সেই ড্রাইভার এক হাতে ধূমপান করছেন আর এক হাতে ড্রাইভিং করছেন। এই বিষয়গুলো তারও কোনো ক্ষতি হচ্ছে কিনা, এবং ড্রাইভিং ক্ষেত্রে কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে কিনা? অবশ্যই খুব ভালো একটা ইস্যু ধরেছেন, প্র্যাকটিক্যাল একটা ইস্যু ধরেছেন আপনি।
ড্রাইভিং ইটসেলফ একটা স্ট্রেসফুল কন্ডিশন, ডাইনে যেতে হবে, বায়ে যেতে হবে, কাটতে হবে এতটুকু ডিস্টেন্সে। এর মধ্যে স্মোকিং যদি করে, তার প্রেশার লেভেল, তার যে স্ট্রেসফুল হরমোনগুলো আমাদের আছে, হ্যাঁ, সেই হরমোনগুলো এপিনেফ্রিন, সেই অ্যাড্রিনালিন, এই সিক্রেশনগুলো বেড়ে যায়, তাতে প্রেশার আরও বেশি রাইজ করে। তখন তার যে একটা ক্যালকুলেশন, আমাদের ব্রেইনে যে একটা কুল অ্যান্ড কাম অবস্থায় যে ক্যালকুলেশন, এটা অনেক সময় স্ট্রেসফুল ওভার স্ট্রেসে সেই ক্যালকুলেটটা হয় না, এবং দেখা যায় হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় অনেকের, হ্যাঁ, সেই যে স্টিয়ারিং হুইলটা ঠিক মতো ধরে রাখতে পারবে না, তো দেখা যায় অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক বেশি। এক্ষেত্রে সড়ক এবং পরিবহন এবং বিআর তাদের এই ধূমপানী রোগীদের বা ধূমপানের সাথে যারা যুক্ত তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়াটা আমার মনে হয় অবশ্যই খুব ভালো একটা ইস্যু তুলেছেন আপনি। হ্যাঁ, তাদের নিকোটিনের মাত্রা এগুলো চেক আপ করতে পারে ড্রাইভারদের, যেমন লাইসেন্স দেওয়ার আগে। ধূমপায়ীদের অবশ্যই লাইসেন্স তবে পয়েন্ট স্কোর করে, হ্যাঁ, লাইসেন্স কেটে দেওয়া উচিত অথবা ডিসকারেজ করা উচিত। ওইভাবে আপনি রোগী দেখেন, তাদের ভিতরে ধূমপায়ীর সংখ্যা কীরকম? ছেলেদের মধ্যে 90% রোগী পাওয়া যায়, মানে প্রতি 100 জন ছেলের মধ্যে। নারীদের মধ্যে খুবই কম পাওয়া যায়, হ্যাঁ, তবে প্রতি 100 জনের মধ্যে 90% রোগীই ধূমপায়ী, পুরুষ রোগী। এই ধূমপানের মাধ্যমে তাদের দেহের কোন কোন অংশের ক্ষতি হতে পারে? একদম মুখ থেকে শুরু করে, মুখমণ্ডল থেকে শুরু করে, এটা আরও ডিপলি রুটেড। হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ বাড়িয়ে দেয় এটাকে, হার্ট ডিজিজ, যেটা ইসকেমিক হার্ট ডিজিজ, বুকে ব্যথা, হার্ট অ্যাটাক, এই পর্যন্ত চলে যেতে পারে। ইভেন ক্যান্সারও করে, মুখের ক্যান্সার থেকে শুরু করে, হ্যাঁ, অন্ননালীর, তারপরে শ্বাসনালীর, ফুসফুসের ক্যান্সার, এগুলো এই ধূমপান থেকে হয়। আর সবচাইতে আমরা যেগুলো রিলেট মানে ডিজিজ আমরা টেক ওভার করি, যেগুলো দেখি, সেগুলো হলো ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে, বুকে ব্যথা নিয়ে আসে। তো এইগুলোর মধ্যে একটা অন্যতম কারণ হলো ধূমপান। যিনি ধূমপান করেন তার ঘরে যদি নবজাতক শিশু থাকে এবং যদি অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যরা থাকে, তার মাধ্যমে তাদের কোনো ক্ষতি হতে পারে? অবশ্যই, পরোক্ষ স্মোকিংও সমান ক্ষতি করে। একটা হার্ট অ্যাটাকের রোগীদেরকে আমি বলি যে আপনি অনেক দূরে থাকবেন, যে হয়তো যেই পরিবেশে সিগারেট খাওয়া হচ্ছে, একটা আড্ডার মধ্যে আপনি হয়তো সিগারেট ছেড়ে দিয়েছেন, হার্ট অ্যাটাক করার পরে অনেক রোগী বলে যে সিগারেট ছেড়ে দিয়েছে, কিন্তু কোনো একটা পাবলিক প্লেসে কিংবা একটা অকেশনে কিংবা একটা অনুষ্ঠানে ধূমপান চলছে, ওখান থেকে অনেক দূরে তাকে থাকতে বলুন। এই ধূমপান তো অবশ্যই পরোক্ষ স্মোকিং সমান ক্ষতি করে, ধূমপানের মতো, অ্যাক্টিভ স্মোকিংয়ের মতো। আর এছাড়া বাচ্চাদের অনেক এফেক্ট ধরা পড়ে, ব্রঙ্কোনিউমোনিয়া, তারপরে ইভেন বাচ্চাদের যে জন্মগত ত্রুটি নিয়ে আসে, হ্যাঁ, সাধারণত আমরা জন্মগত হার্টের মধ্যে ছিদ্র পাই, দেখা যায় যদি কোনো ধূমপায়ী মা থাকে বিশেষ করে, তাদের ক্ষেত্রে এটার অনেক বেশি এফেক্ট পড়ে। বর্তমানে দেখছি আমরা ধূমপায়ীদের সংখ্যা যেভাবে বাড়ছে, যিনি এই ধূমপান করেই চলেছেন, তার কি স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে কিনা বা তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয় কিনা এই ধূমপানের মাধ্যমে? ধূমপান আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে প্রায় ধরে ফেলে। প্রথম যেটা হয়, আমাদের দাঁতের ক্ষতি করে, এনামেলের ক্ষতি করে, তারপরে দাঁতের মাড়িতে সমস্যা করে, মুখগহ্বরে ক্যান্সার, গলায় ক্যান্সার তৈরি করে, ল্যারিংসে শ্বাস, ভোকাল কর্ড যেখানে আমরা কথা বলি, ল্যারিংস, ওখানেও ক্যান্সার হয়, লাংসে ক্যান্সার তৈরি করে থাকে। একই সাথে আমাদের চোখে ছানি, চোখের দৃষ্টিশক্তি সমস্যা করে, আমাদের হার্ট অ্যাটাকের একটা কারণ, এবং রক্তনালীগুলো শুরু হয়ে যায়, ফলে হাঁটতে সমস্যা হয়। হাঁটতে গেলে দেখা যায় মাঝে মাঝে তাদেরকে বিশ্রাম নিয়ে আবার হাঁটতে হয়। আবার একই সাথে ওনাদের ব্রেনে স্ট্রোক করে থাকে রক্তনালী পরিবর্তন হওয়ার কারণে। তারপরে আমাদের দেখা যায় চামড়ায় বার্ধক্য চলে আসে, আগাম বার্ধক্য, চামড়া বয়স্ক ছাপ চলে আসে। ধূমপানের মাধ্যমে আমাদের হাড়ের পরিবর্তন হয়, হাড়ের অস্টিওপোরোসিস বলে আমরা, হাড়ের ঘনত্ব কমে যায়, হাড়ের ভিতরে ক্যালসিয়াম কমে যায়, ভঙ্গুর হাড়ে পরিবর্তন হয়। ফুসফুসে ক্যান্সারের সাথে সাথে
দেখা যাচ্ছে আমাদের সিওপিডি নামে রোগ আছে, যেটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এর মধ্যে ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমা জাতীয় রোগ হয়, যেগুলো শ্বাসকষ্ট, হাঁচি, কাশ, শ্বাসকষ্ট এগুলো হয়, মানুষ তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, কারণ পেটে আলসার তৈরি করে এবং পাকস্থলীতে এবং মানে ক্ষুধামন্দার তৈরি করে। এটা ক্ষুধামন্দার একটা কারণ। যারা ধূমপান করেন, আমি যা বললাম, এটা প্রতিটা ক্ষেত্রেই তো তার স্বাস্থ্যের ঝুঁকি আছে। একই সাথে যারা প্যাসিভ স্মোকার, যারা স্মোকিং যারা করতেছে, তার আশেপাশে যারা থাকতেছে, তারা ধূমপান না করেও তাদের দেখা যায় যে তাদের অ্যাজমা হয় এবং তাদেরও শ্বাসকষ্ট দেখা দেয়। বাচ্চাদের এই শ্বাসতন্ত্রের রোগ আর কি, অ্যাজমা থেকে ফুসফুসে নানান ধরনের জটিলতা দেখা দিতে পারে। একই সাথে যদি গর্ভবতী মা থাকে, তাহলে গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর, গর্ভস্থ শিশুর ওজন কমে যায় এবং গর্ভ অবস্থায় শিশুর মৃত্যুও ঘটতে পারে। ধূমপানের মাধ্যমে তো ওই যে প্যাসিভ স্মোকিং, সে যে ধূমপান করছে, তার ধূমপানের ধোয়ার মাধ্যমে তার স্ত্রী সন্তানরা তো ক্ষতিগ্রস্ত হয়। গর্ভবতী মা থাকলে বাচ্চার গর্ভে মৃত্যু হয় এবং বাচ্চার ওজন কম হয়। আর যে শিশু পৃথিবীতে এসেছে, ছোট ছোট বাচ্চাদের অ্যাজমা থেকে শ্বাসতন্ত্রের নানান ধরনের রোগের সৃষ্টি করে। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই আজ এই ধূমপান চলমান রয়েছে, অথচ এই ধূমপানের মাধ্যমে ক্ষতি হচ্ছে নবজাতকের, যুবকের, বয়স্কদের। কেউ বাদ যাচ্ছে না এই ধূমপানের ক্ষতিকর দিক থেকে। তারপরেও বাংলাদেশ সরকার কিন্তু এই বিষয়টি নিয়ে প্রচারণা চালাচ্ছেন। এমনকি যে প্যাকেট থাকে, সেই প্যাকেটেও কিন্তু লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এই ধূমপানের কারণে মৃত্যুর ঝুঁকিও বাড়ে। এসব কথা লেখা থাকার পরেও সেই ধূমপান আজ জড়িয়ে পড়ছে উঠতি বয়সী যুবকরা, এমনকি আজকে নারীরাও এই ধূমপানের সাথে জড়িয়ে পড়ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই গাজীপুরের সিভিল সার্জনের সাথে। ধূমপানের বিষয় নিয়ে তারা কি কাজ করছেন? আপনারা এই ধূমপানের বিরুদ্ধে বা ধূমপানের বিষয় নিয়ে আপনারা কি জনসচেতনামূলক কার্যক্রম চালু রেখেছেন গাজীপুরে? ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। আসলে ধূমপান তো মানুষের জন্য, মানবদেহের জন্য চরম ক্ষতিকারক। এটা আমরা সবসময় প্রচার করি এবং এর বিরোধী কার্যকলাপ আমরা রেগুলার সারা বছরব্যাপী চলমান রেখেছি। আপনারা জানেন যে আমরা এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করি, বিভিন্ন জায়গায় স্টিকার লাগিয়ে থাকি, জনসচেতনতামূলক তথ্য প্রচারণা করি এবং বিভিন্ন হাট বাজারে এবং মার্কেট এলাকায় আমরা তথ্য ভিডিও সেটাও প্রচার করে থাকি। সর্বোপরি এর বিরুদ্ধে আমরা জনমত গ্রহণ করি এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম আলাদা করে বছরে বিশেষ বিশেষ দিনগুলোতে এগুলো আমরা প্রচার করে থাকি। আমরা দেখেছি যে বিজ্ঞাপনে, অর্থাৎ যেসব স্টিকারগুলো প্রচার করা হয়, সেখানে কিন্তু লেখা থাকে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ। সেই শাস্তির বিধান বাংলাদেশ আইনে কি লেখা আছে? আচ্ছা, শাস্তির বিধানটা মূলত যারা ম্যাজিস্ট্রেট আছেন, যারা আইন নিয়ে কাজ করেন, তারাই শাস্তির বিধানটা নিশ্চিত করে। তো বাংলাদেশ সরকার নিশ্চয়ই ধূমপান বিরোধী যে আইন আছে সেটা প্রচার হচ্ছে এবং সেটা কার্যকর হচ্ছে। আমরা জনসচেতনতামূলক যেগুলো কাজ সেগুলো করি। হাসপাতাল এবং যে এরিয়াগুলোতে ধূমপান নিষেধ, ধূমপান তো প্রকাশ্যে নিষেধই আছে, কিন্তু তারপরেও বিশেষ করে আমরা হাসপাতালগুলোকে ধূমপান মুক্ত রাখার চেষ্টা করি এবং সবসময় আমাদের স্যানিটারি ইন্সপেক্টর বিভিন্ন জায়গায় যায় এবং ধূমপান বিরোধী প্রচারণা চলমান রেখেছে। যারা কিশোর কিশোরী আছে, বৃদ্ধ আছে, হাঁপানি এবং বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত আছে, তাদের সামনে ধূমপান করা যাবে না। সর্বোপরি ধূমপান কারোর সামনেই করা যাবে না এবং ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। আমরা দেখছি এখন এই প্রকাশ্যে ধূমপান করছে, অটোতেও ধূমপান করছে, বাসেও ধূমপান করছে, অথচ যেখানে ড্রাইভার 50 জন যাত্রী নিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছেন, তাহলে তার উপরে সেই যাত্রীদের কিন্তু একটা নিরাপত্তার বিষয় চলে আসে। কিন্তু সে এক হাতে ধূমপান করছেন আর এক হাতে ড্রাইভিং করছেন।
এই যে জিনিসগুলো, এগুলো সামাজিক সচেতনতা আর একটু বাড়ানোর প্রয়োজন আছে কিনা, আর সে ব্যাপারে আপনারা সমাজসেবার পক্ষ থেকে কি কি কাজ করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সবাই জানি যে ধূমপান একটি নীরব ঘাতক। এটি শুধু ধূমপান দিতে নয়, এটা হলো তার পরিবার, সহকর্মী, আশেপাশে যারা আছে সবাইকে কিন্তু আক্রান্ত করে। ধোঁয়ার হাজার ধূমপানের ধোঁয়া যে আছে সেগুলোতে হাজার হলো আপনার রাসায়নিক পদার্থ রয়েছে, যার অনেকগুলো ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। যারা ধূমপান করে তারা তো নিজেরাও ক্ষতিগ্রস্ত হয় এবং আশেপাশে যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা তো চেষ্টা করছি। আমার কাছে মনে হয় যে শুধু আমরা চেষ্টা করলে হবে না, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এই বিষয়গুলো। কাজ করছে এই ধূমপানের যে কুফলগুলো আছে সেগুলো নিয়ে আমাদের প্রতি বছরই তারা কিছু অনুদান পেয়ে থাকে। আমরা চেষ্টা করবো যে কিছু প্রোগ্রাম নেওয়ার জন্য মানুষকে সচেতন করার বিষয়। এমনি আপনি জানেন যে আমাদের নবীন প্রবীণ জনকল্যাণ একটি সংগঠন আছে, সেই সংগঠনও হলো এই ধূমপান নিয়ে কাজ করছে, মানুষের প্রচার প্রচারণা উদ্বুদ্ধ করছে। তাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তার কাজের সাথে আমরা একত্র ঘোষণা করে আমরা তার সাথে শরীর হয়ে আমরা মানুষকে সচেতন করি। আমরা আসলে দেখছি যে বর্তমান সময়ে ইজি বাইকেও ধূমপান করছে, বাসেও ধূমপান করছে। ধূমপান বা সিগারেট বা তামাকজাত দ্রব্য এটা দিয়েই শুরু। এটা নিয়ন্ত্রণের জন্য ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন নামে একটি আইন রয়েছে। সেই আইনে বলা হয়েছে প্রকাশ্যে বা জনসমক্ষে ধূমপান স্পষ্ট দণ্ডনীয় অপরাধ, এবং আইন প্রয়োগ চলছে এবং এর পাশাপাশি সচেতনতাও চলছে। আপনি দেখবেন যে আগে বাসে উঠলেই অনেক বাসের ড্রাইভার বা বাসের কেউ একজন যদি ধূমপান করতো অনেকেই চিৎকার চেঁচামেচি করতো যে কেন ধূমপান করছেন, বিরক্ত হচ্ছে। আগেও বাংলাদেশ টেলিভিশনে একটা থিম সং চলতো যে সিগারেট থেকে শুরু, শেষকালে হেরোইন। অর্থাৎ ধূমপান থেকে শুরু হয়। দেখা যায় যে প্রায় 80 থেকে 90% মানুষ যারা মাদক সেবী তারা প্রথমে ধূমপান থেকে শুরু করে, এরপরে তারা মাদক সেবন ধীরে ধীরে মাদক সেবনের পথে যায়। এই যে ধূমপান থেকে মাদক সেবনের পথে আমরা বলে থাকি সিগারেট ইজ দ্য গেটওয়ে টু ড্রাগস, অর্থাৎ যে প্রবেশদ্বার। ধূমপান যিনি করছেন তিনি শুধু নিজের ক্ষতি করছেন না, তিনি আসলে একই সাথে প্রত্যক্ষভাবে তো নিজের ক্ষতি করছেন, নিজের শরীরের ক্ষতি করছেন, পাশাপাশি পরোক্ষভাবে যিনি তার পাশে আছেন তাকেও ক্ষতি করছেন। এটাকে বলা হয় প্যাসিভ স্মোকার। অর্থাৎ যিনি ধূমপান করছেন না তিনিও সমভাবে, যিনি ধূমপায়ী ব্যক্তি তার সমান পরিমাণ বা সেই রকম যেই ধরনের রোগে আক্রান্ত হতে পারেন একজন ধূমপায়ী ব্যক্তি, একই রকম রোগে আক্রান্ত হতে পারেন যিনি অধূমপায়ী। এই প্যাসিভ স্মোকার ব্যক্তিগণকেও আমরা সচেতন করতে চাই যে তিনি তার পাশের ব্যক্তিকে যাতে করে সচেতন করেন যে আমার পাশে বসে আপনি ধূমপান করবেন না। একইভাবে পরিবারকেও আমার বলতে হবে যে আমার পরিবারে কোনো যদি ধূমপায়ী ব্যক্তি থাকে তাহলে এই পরিবারের সন্তানটিও ধূমপানের প্রতি আগ্রহী হতে পারে, উৎসাহী হতে পারে, যাতে করে এই ধূমপানে না আসে। তিনি যাতে তার সন্তানকে রক্ষা করার জন্য, তার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য অবশ্যই পরিবারের মধ্যেও ধূমপান বিরোধী মনোভাব করে তুলতে হবে। সিগারেট থেকে একইভাবে বলা যায় যে একজন ব্যক্তি যে সিগারেট যিনি খাচ্ছেন অনেক সময় দেখা যায় যে তিনি শেয়ার করছেন, বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করছেন, একই সিগারেট তিনি শেয়ার করছেন। তো এই যে ব্যক্তি শেয়ার করছেন তিনি তার মুখে যে লালা আছে সেটার মাধ্যমে তিনি যদি কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত থাকেন তার মাধ্যমে তিনি যে পাশের যে বন্ধুটিকে দিচ্ছেন তিনি একই সাথে ধূমপানের যে আক্রান্ত হওয়ার যে রোগটি দিচ্ছেন, পাশাপাশি তিনি আরো কন্টাজিয়াস রোগ, যিনি একটা সংক্রামক রোগ তিনি তাকে দিয়ে দিলেন। এই যে পরোক্ষ যে বিষয়গুলো সেটি আমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়ে সচেতন থাকতে হবে। যদি আমাদের নিজের জীবনকে এবং পরিবারকে রক্ষা করতে চাই, দেশের মানুষকে রক্ষা করতে চাই ধূমপান এবং মাদক থেকে, অবশ্যই নিজেকে রক্ষা করতে হবে। তাই আমি সকলকে অনুরোধ করব যে নিজে ধূমপান করব না, অন্য কাউকে ধূমপানে উৎসাহিত করব না, পাশাপাশি নিজেরা মাদক সেবন করব না, মাদক সেবন থেকে দূরে থাকবো। তামাক নিয়ে কি কোনো কার্যক্রম আছে কিনা আপনাদের? সরকারি এরকম নাই, কোনো এনজিও যদি পরিচালনা করে তার সাথে আমরা একসাথে কাজ করি আর কি। এরকম মানে আপনাদের আলাদা কোনো কার্যক্রম নেই? না, আলাদা যে কোনো একটা হেডিং, আলাদা কোনো শিরোনাম এরকম না। আপনাদের তামাক নিয়ন্ত্রণ সেল যে বিষয়টা সেটা নাকি আপনাদের দেখার দায়িত্ব? ওইটা আছে, বছরে 6 মাসে একটা সেমিনার হয় এরকম আর কি। এরকম আলাদা কিছু না, এর বাইরে কিছু হয় না। অর্থাৎ তামাক নিয়ন্ত্রণের যে বিষয়টা শুধুমাত্র আপনাদের সেমিনার পর্যন্তই সীমাবদ্ধতা, এইটুকু? মোটামুটি, হ্যাঁ মোটামুটি ওইরকমই। যে বললাম যে বাৎসরিক একবার দুবার করে বিভিন্ন যেগুলো থাকে, দিবসগুলো থাকে, সেই বিশেষ দিবসগুলোতে র্যালি হয়, আলোচনা সভা হয়, ফিল্ডে কাজ হয়, এইরকম আর কি। সারা বছর যে এরকম অ্যাক্টিভিটি আছে এরকম না। আপনারা দেখছিলেন আমাদের আজকের বিশেষ অনুসন্ধান
শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের সেই করুণ দৃশ্যগুলো আমাদের আরো একবার মনে করিয়ে দেয় ধূমপানের এই সাময়িক আনন্দ কতটা দীর্ঘস্থায়ী ও নির্মম যন্ত্রণার কারণ হতে পারে। বিশেষজ্ঞ ও চিকিৎসকরা স্পষ্টভাবেই হুঁশিয়ারি দিয়েছেন, সিগারেট কেবলমাত্র হার্ট অ্যাটাক বা ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে না, বরং এটি হচ্ছে মাদকাসক্তির মূল প্রবেশদ্বার বা গেটওয়ে অফ ড্রাগস। আরো ভয়ের ব্যাপার হলো, আপনি যখন প্রকাশ্যে ধূমপান করছেন তখন আপনার অজান্তেই প্যাসিভ স্মোকিং বা পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে আপনারই পাশে থাকা নিষ্পাপ মানুষগুলো। অনুসন্ধানে বাংলা বাজার আজ এখানেই শেষ করছি। তামাক ও মাদক মুক্ত এক সুস্থ আগামী গড়ে উঠুক এই প্রত্যাশায়। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনুসন্ধান নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।